নিউজ বাংলা এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। বন্য দাতাল হাতির আক্রমণে নাজেহাল তেলিয়ামুড়া মহকুমাধীন চাকমাঘাটের হারাদন দাসপাড়ার জনগণ। নিজ উদ্যোগে আত্মরক্ষা করছেন এলাকাবাসী। কুম্ভনিদ্রায় বন দপ্তর। বন্য দাতাল হাতির উন্মত্ত তাণ্ডবে নাজেহাল হয়ে পড়েছে রাজ্যের তেলিয়ামুড়া মহকুমার বন দপ্তরের অধীন চাকমাঘাটের হারাদন দাসপাড়ার সাধারণ জনগণ। দীর্ঘদিন ধরেই বন্য দাতাল হাতির উন্মত্ত তাণ্ডব চলছে এই সমস্ত এলাকার বিভিন্ন গ্রামে। অন্যান্য দিনের মতো বুধবার ফের একবার সন্ধ্যা রাতে আনুমানিক 5টা নাগাদ আচমকাই বন্য এক দাতাল হাতির দল উন্মত্ত তাণ্ডব চালায় চাকমাঘাটের হারাদন দাসপাড়ার তপন দাসের বাড়িতে। বন্য হাতির এই উন্মত্ত তাণ্ডবের ফলে তপন দাসের বাড়িতে ক্ষয়ক্ষতি হয় বেশ কিছু অংশ এবং বাড়ির বিশালাকৃত কলা গাছগুলোও ভেঙে যায়। এই তাণ্ডবের সময় বারবার বন দপ্তরে ফোন করলেও বন দপ্তর কর্মীদের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এর ফলে বাধ্য হয়ে ওই গোটা এলাকার জনগণ একজুট হয়ে হাতির গন্তব্যস্থলে শব্দবাজি ফাটাতে থাকেন। যদিও এর ফলে হাতি সেখান থেকে ছুটে জঙ্গলের অন্যত্র পালিয়ে যায়, তবে নিত্যদিনই হাতির এরকম উন্মত্ত আক্রমণ নিয়ে গভীর আতঙ্কে রয়েছে স্থানীয় গোটা এলাকাবাসীরা। আর এদিন যদি গোটা এলাকাবাসীরা একত্রিত হয়ে না এগিয়ে আসতেন তাহলে হয়তোবা সন্ধ্যায় চাকমাঘাটের তপন দাসের বাড়ির এক বিরাট ক্ষতি হয়ে যেত। সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখবার বিষয় সংবাদ পরিবেশনের পর বন দপ্তর আদৌ কোনো ভূমিকা গ্রহণ করে কিনা। তো কালকে যেমন হাতি আইছিল, আমরা তো আসলাম, ক্যাম্পেই আসলাম। তবে হাতি আইছে, আমরা যে টিম আছে এডিএস টিম, আমরা এটা দৌড়াইছি, পাবলিকের সাহায্য করছে আমাদের সাথে। আমরা এটা দৌড়াইয়া জঙ্গলে ফাটাই দিছি। তো এখন কি আজকে হাতি আছে এখানে? না, আজকে তো নাই, কিন্তু আমাদের তো এডিএস টিম রেগুলারলি ডিউটি করতে হইতেছে। সব ক্যাম্পে আমরা ডিউটি করি। যে আজকে নাই দেখে তবু আইসি, এই জায়গাতে মশলা একটু ধরাইছি, ধুমা দিছি যাতে হাতি দিয়ে না আইতে পারে। না না, কোনো বাড়িঘর ভাঙতে পারছে না, কেন আমরা তো আছি। আমি তো 5টা সাড়ে 5টার লগে আয় পড়ছি। পাবলিকে খবর দিছে যে হাতি দিয়ে সাউন্ড শুনছে তারা, আমরা লগে আয় পড়ছি। আর ফলে হাতি আর দিয়ে ক্রস করতে পারছে না আর কি। এলাকার নাম কি? চাকমাঘাট কপালিটলা। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কোচবিহারের দিনহাটায় এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তুলে মালদা জেলার ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি যুব মোর্চার কর্মীরা। বিধানসভা নির্বাচনের পূর্বে এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পশ্চিমবাংলার কুচবিহারের দিনহাটায় এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ তুলে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপির যুব মোর্চা। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ ইংরেজবাজার থানার সামনে শতাধিক কর্মী সমর্থক জমায়েত হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় সহ অন্যান্য নেতৃত্বরা। কুচবিহারের দিনহাটায় বুধবার এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন। বিজেপির অভিযোগ, খুন করে ওই বিজেপি কর্মীকে ঝুলিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। আসন্ন নির্বাচনের আগে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলার ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির যুব মোর্চার সদস্যরা। আপনারা সবাই জানেন যে গোটা পশ্চিমবাংলা ব্যাপী মমতা ব্যানার্জি যে নৃশংস খুন এবং হত্যা চালিয়ে যাচ্ছে, সেই হত্যালীলা গতকালও চালিয়েছে। দিনহাটার যে মণ্ডল সভাপতি অমিত সরকার, তাকে নৃশংসভাবে খুন করে ফাঁসি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা ভারতীয় জনতা যুব মোর্চা, পশ্চিমবাংলা জনতা যুব মোর্চা এবং মালদা জেলা জনতা যুব মোর্চা প্রত্যেকটা জায়গায় রাজ্যব্যাপী আমরা এখানে থানায় বিক্ষোভ করছি। এবং আগামী দিন এই যে মুখ্যমন্ত্রী ছিলেন যিনি মমতা ব্যানার্জি, তাকে উৎখাত করার জন্য আমরা ভারতীয় জনতা যুব মোর্চা, মালদা জেলা জনতা যুব মোর্চা রাস্তায় নেমে বিক্ষোভ করছি। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগরে কামেশ্বর এলাকার বাসিন্দা সঞ্জিত দের বাড়িতে নিশি কুটুম্বের হানা। পালসার বাইক নিয়ে চম্পট দিয়ে চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধর্মনগর থানার পুলিশ। তবে এখনো বাইক সহ চোরকে আটক করার খবর নেই।
রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে। একে তো রাতের আধারে বাড়িতে চুরির ঘটনা একের পর এক সংঘটিত হচ্ছিল, তার উপর বিগত কিছুদিন যাবৎ রাস্তায় মহিলাদের থেকে সোনার চেন ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে। একাধিক ক্ষেত্রে বাইক চালিয়ে সেই চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বুধবার রাতে আবারও ধর্মনগরের কামেশ্বর এলাকায় এক বাড়িতে হানা দেয় চোরের দল। জানা গিয়েছে, ধর্মনগর কামেশ্বর 2 নম্বর ওয়ার্ডের সঞ্জিত দেবের বাড়িতে চোরের দল হানা দিয়ে তার নতুন পালসার বাইক, যার নম্বর TR05D 5673 নম্বর, চুরি করে নিয়ে যায়। জানা গিয়েছে, রাতে কাজ শেষে বাড়ি ফিরে রোজকার মতোই বারান্দায় বাইক রেখে ঘরে চলে যায় সঞ্জিত। খাওয়া দাওয়া শেষে টিভি দেখে ঘুমিয়ে যায় সঞ্জিত সহ তার পরিবারের লোকজন। রাতের কোনো এক সময় চোরের দল বাড়িতে ঢুকে বাইক নিয়ে চলে গেলেও বাড়ির লোকজনেরা কোনো আওয়াজ পাননি। সকালবেলা ঘুম থেকে উঠে সঞ্জিত দেবের বাবা গেট খুলতে গিয়ে দেখেন গেটের তালা ভাঙা এবং একটা শাবল পড়ে রয়েছে। তারপর বুঝতে পারেন পরিবারের লোকজনেরা যে বাড়িতে কেউ রাত্রিবেলা গেট ভেঙে প্রবেশ করেছিল। তারপর তারা লক্ষ্য করেন যে ঘরের বারান্দায় থাকা বাইকটি আর নেই। সঙ্গে সঙ্গেই খবর দেয়া হয় ধর্মনগর থানায়। ধর্মনগর থানার পুলিশ বাবুরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। বাইকের টুল বক্সে বহু মূল্যবান নথিপত্র ছিল বলে জানিয়েছে সঞ্জিত দে। এখন দেখবার বিষয়, ধর্মনগর থানার পুলিশ চুরি যাওয়া বাইকটি উদ্ধার করতে সক্ষম হয় কিনা। প্রায়ই দেখা যাইতেছে যে এখন চুরি হইতেছে। কতটুকু আশ্বস্ত করতে পারবেন আপনি জনগণকে? আমরা চেষ্টা করতেছি নাকি কিভাবে অপরাধ যায়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। খুনের অপরাধে 2 অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন উত্তর জেলা দায়রা বিচারক গৌতম সরকার। 2016 সালের 18 জুলাই অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে নাজমিনা বেগম এবং ওনার প্রেমিক মিলে খুন করেছিলেন ওনার স্বামী আজিজ উদ্দিনকে। 13 জনের সাক্ষ্যদানের পর মহামান্য আদালত এর রায়দান সম্পন্ন করেন। খুনের অপরাধে অভিযুক্ত দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা দায়রা বিচারক গৌতম সরকার। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের জেলা আদালত চত্বর ছিল সরগরম, কারণ এর আগেই 13 জনের সাক্ষ্য পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার ছিল রায়দান। নাজমিনা বেগম বয়স 35 এবং তার নাগর ফয়জুল জালাল বয়স 30 মিলে খুন করেছিলেন নাজমিনা বেগমের স্বামী আজিজ উদ্দিনকে। খুনের দায়ে বৃহস্পতিবার দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ দিল জেলা দায়রা কোর্টের বিচারক গৌতম সরকার। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের মধ্য রাজনগরের সুরজ আলীর ছেলে আজিজ উদ্দিনকে গত 18 জানুয়ারি 2016 তারিখে ভোর রাতে পেট্রোল ঢেলে ঘুমন্ত অবস্থায় আগুন ধরিয়ে দেয় আজিজ উদ্দিনের স্ত্রী নাজমিনা এবং তার নাগর ফয়জুল। পরবর্তীতে গুরুতর অবস্থায় আজিজ উদ্দিনকে কদমতলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই সে মৃত্যুর কুলে ঢলে পড়ে। আজিজ উদ্দিন মৃত্যুর আগেই অর্থাৎ 16 জুলাই 2016 তারিখে তার স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরেছিল। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও হয়েছিল। এর দুদিনের মধ্যেই আগুন দিয়ে পুড়িয়ে আজিজকে খুন করা হয়। 19 জুলাই 2016 তারিখে আজিজের বাবা সুরজ আলী উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানায় মামলা দায়ের করেন। কদমতলা থানায় মামলা নম্বর ছিল 37/16 এবং ভারতীয় দণ্ডবিধির 302, 201, 120B/34 ধারায় মামলা গৃহীত হয়। মামলাটি তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর পীযূষ কান্তি সাহা। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী পার্থ পাল। সেই মামলার রায়েই আজ বিচারক তাদের উভয়কেই মৃত্যুদণ্ড দিয়েছেন। আজকে ধর্মনগরে যে রায়টা আমাদের মাননীয় সেশনস জাজ গৌতম সরকার দিয়েছেন, তার মূল বিষয়বস্তু হয়েছে গত 19/7/2016 ইংরেজি সকাল 7টার দিকে সুরজ আলী নামে একজন লোক যান, ওনার বাড়ি মধ্য রাজনগর কুর্তি কদমতলা থানার অন্তর্ভুক্ত। উনি এসে থানায় মামলা করেছেন
যে ওনার ছেলে আজিরুদ্দিন, ওনার ছেলেকে ওনার ছেলের বউ আজিরুদ্দিনের স্ত্রী নাজমিনা বেগম এবং ওনারই আরেক ভাইপো ফয়জুল জালাল, এই দুজন ওনাকে ঘুমের মধ্যে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং পরবর্তী সময়ে ওনার মৃত্যু হয়। 17 তারিখ রাত্রে 12:30টার দিকে যে ঘটনাটা, এর আগের দিন অর্থাৎ 16 তারিখে এই আজিরুদ্দিন যে মৃত ব্যক্তি, ওনার স্ত্রী এবং ফয়জুল জালালের সঙ্গে যে অবৈধ সম্পর্ক সেটা উনি বুঝতে পারেন এবং এই বিষয় নিয়ে এই মৃত ব্যক্তি অর্থাৎ আজিরুদ্দিন এবং ওনার স্ত্রী এবং ফয়জুল জালালের মধ্যে খুব ঝগড়াঝাটি হয়, অনেক ঝামেলা হয়েছিল ওই দিন এবং ফলস্বরূপ পরের দিন এই ঘটনাটা, এটা প্রিপ্ল্যান্ড ছিল মার্ডারটা। সেই হিসাবে কদমতলা থানাতে কেস রেজিস্ট্রি হয়। এই কেসটা 37/2016 কদমতলা পিএসের কেস। প্রাথমিক অবস্থায় ইনভেস্টিগেশন করার পরে যে কেস রেজিস্ট্রি হয়েছিল 302-201-120B 34 IPCতে এবং অ্যাকর্ডিংলি চার্জশিটও সেই সেকশনেই দেওয়া হয়। যখন চার্জশিট হওয়ার পরে সেশনসে আসে মামলাটা কেস রেজিস্ট্রি হয়েছিল ST টাইপ 1 25/2017। সেই হিসাবে আমাদের মাননীয় বিচারপতি এই কেসের সেশনস জাজ গৌতম সরকার, ওনার কোর্টে মামলাটি চলে এবং আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে মামলাটা পরিচালনা করি। এই কেসে টোটাল 13 জন সাক্ষীর সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় এবং এর মধ্যে এই যে ভিকটিম অর্থাৎ আজিরুদ্দিন বা নাজমিনা বেগম আসামি, ওনার এক ছেলে, তারও সাক্ষ্য গ্রহণ করা হয়। তার নাম ছিল মারুফ সুলতান। সে ওর মার বিরুদ্ধে এসে স্পেসিফিক্যালি কোর্টে বলে যায় যে তার বাবার মৃত্যুর পেছনে ওর মাই দায়ী এবং সঙ্গে ওই ফয়জুল জালালও দায়ী। সঙ্গে আরও 12 জন ছিল, টোটাল 13 জনের মধ্যে সবাই প্রসিকিউশন সাক্ষী ভালোই হয়েছিল। সেই হিসাবে আর্গুমেন্ট হয় এবং আজকে 25 মার্চ 2021 ইংরেজি আমাদের মাননীয় সেশনস জাজ গৌতম সরকার মহোদয় এই উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এই মামলাটা নিষ্পত্তি করে। ছিল ঘুমের মধ্যে অর্থাৎ খাওয়ার মধ্যে কিছু একটা মিশিয়ে দেওয়া হয়েছিল, কিছু নেশাজাতীয় দ্রব্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল। এটা আমরা প্রমাণে আসেনি কিন্তু এভিডেন্সে ছিল এবং সেই হিসাবে ঘুমের মধ্যেই ওনাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ওইখানেই ওনার মৃত্যু হয়। আইও কে ছিলেন এই কেসের? আইও প্রাথমিক অবস্থায় ছিলেন পীযূষ কান্তি সাহা ছিলেন এই কেসের আইও। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অভিমানে বিষ পানে আত্মহত্যার চেষ্টা, পরে চিকিৎসা চলাকালীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে 10ম শ্রেণীর এক ছাত্রী। ঘটনা ধর্মনগর থানাধীন বড়ুয়াকান্দি এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। অভিমানে বিষ পানে আত্মহত্যা করবার চেষ্টা করল 10ম শ্রেণী পড়ুয়া এক নাবালিকা। পরবর্তীতে চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই নাবালিকা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন বড়ুয়াখান্দি 3 নম্বর ওয়ার্ডের আবাসিক অত্যন্ত দরিদ্র পরিবারের। বাবা নেই, মা বাসা বাড়িতে পরিচারিকার কাজ করেন, বড় ভাই দিনমজুর। নাবালিকার বড় ভাই রাজু দাস জানিয়েছে, গত 22 তারিখ স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় তার বোন, কিন্তু স্কুলে না গিয়ে অন্য এক ছেলের সঙ্গে ঘুরতে চলে যায়। এই খবর পেয়ে সে বোন বাসায় ফিরবার পর বোনকে শাসন করে। পরবর্তীতে নাবালিকা মেয়েটি তার ছেলে বন্ধুর সঙ্গে ফোনে তর্ক বিতর্ক করে, তারপরই অভিমানে বিষ পান করে আত্মহত্যা করবার চেষ্টা করে মেয়েটি। সেই সময় বাড়িতে কেউ ছিল না। গত 22 তারিখ বিকেলে মেয়েটির মা বাড়িতে ফিরে দেখতে পায় মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই নাবালিকা মেয়েটিকে নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। প্রায় 2 দিন ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকবার পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ময়না তদন্তের পর মৃতদেহ বৃহস্পতিবার পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে। ধর্মনগর মহিলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছে। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে। একটা ছেলের সাথে স্কুলে যাওয়ার নামে গিয়া ঘুরাতে গেছিল,
আমরা সেটা আমার ভাই বন্ধু দেখছে, দেখিয়া আমারও খবর দিছে। তা আমি বাড়িতে জিজ্ঞাসি ওটা সত্যি নেই, তাই হয়তো সত্যি। আর মায়ের জিজ্ঞাসেন, যেখানে পরে তাই মানে কোন সময় কল লাগাইছে ছেলেটার কাছে, ছেলেটাই কিতা কইছে এখন আমরা সত্যি জানি না। এরপরে তো তাই মানে প্রয়োজন হয়েছে 12টা 12:30 বা 1:30 নাগাদ মারা গেছে গতকালকে রাত্রে। আচ্ছা, তোমার বোনের নাম? সীতা দাস। কোন স্কুলে পড়তো? বড়হান্দি কলোনি এইচএস স্কুল। তোমার পরিবারে আর কে কে আছে? আমার মা আছে, ছোটো বোন আছে। আর মা কি করে? মা তো যে সময় রেখার খাম। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা। সাংবাদিক আক্রমণের প্রতিবাদে কাঞ্চনপুরে প্রতিবাদ র্যালি সংগঠিত করল নাগরিক সুরক্ষা মঞ্চ। বুধবার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত পূর্ব শান্তিপুর এলাকায় দুষ্কৃতীদের দ্বারা সেন্দন পত্রিকার সাংবাদিক বিকাশ দাসের উপর সংঘটিত প্রাণঘাতী হামলার প্রতিবাদ এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত আইনানুগ ব্যবস্থার দাবিতে কাঞ্চনপুর থানার ওসির নিকট ডেপুটেশনে মিলিত হন নাগরিক সুরক্ষা মঞ্চের এক প্রতিনিধি দল। বুধবার 12টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত পূর্ব শান্তিপুর এলাকায় দুষ্কৃতীদের হাতে সাংবাদিক বিকাশ দাস প্রাণঘাতী হামলায় আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ওনাকে নিয়ে আসা হয়। পরবর্তী সময়ে প্রাথমিক চিকিৎসা সেরে উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতালে ওনাকে রেফার করা হয়েছে। তারই সঠিক তদন্তের দাবিতে বুধবার সন্ধ্যায় নাগরিক সুরক্ষা মঞ্চের এক প্রতিনিধি দল কাঞ্চনপুর থানার ওসি সমীর রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় নাগরিক সুরক্ষা মঞ্চ কাঞ্চনপুর থানার ওসি মহাশয়ের সদুত্তর না পেয়ে কাঞ্চনপুর বাজার জুড়ে এক প্রতিবাদ র্যালি সংগঠিত করে। তাদের র্যালিতে অংশগ্রহণ করে গোটা কাঞ্চনপুর মহকুমার একাধিক অংশের মানুষেরা। এছাড়াও র্যালিতে দেখা গিয়েছে সাংবাদিক বিকাশ দাসের রক্তমাখা ছবি নিয়ে মা মাসিদের রাস্তায় নেমে আন্দোলন করতে। নাগরিক সুরক্ষা মঞ্চের সঙ্গে যোগ দিয়ে এই আন্দোলনকে শক্তিশালী করে গড়ে তুলেছেন তারা। এদিকে প্রতিবাদী আওয়াজ তুলতে গিয়ে নাগরিক সুরক্ষা মঞ্চের দায়িত্বশীল নিষ্ঠাবান কর্মীরা ওসি মহাশয়ের নামে মাঝ রাস্তায় জানিয়ে দিয়েছেন যে কাঞ্চনপুর থানার ওসি সমীর রায় কাঞ্চনপুরের অপরাধীদের নিয়ে অপরাধের চাষ শুরু করেছেন। জানিয়ে গোটা এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে। জবাব চাই, পুলিশ প্রশাসন জবাব চাই। বিকাশ দাসের উপর আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাথে দীর্ঘ আলোচনা করেছি। আমরা দেখেছি এখানে মিথ্যা তদন্ত হয়েছে, মিথ্যা তদন্তের রিপোর্ট পাঠানো হয়েছে সংসদে। আগামী 48 ঘন্টার মধ্যে যদি সুষ্ঠু তদন্ত করে আসামিদের গ্রেপ্তার না করা হয়, আমরা কাঞ্চনপুরের আরক্ষা দপ্তর হাজার হাজার লোক নিয়ে ঘেরাও করে আমরা আমরা আমাদের আন্দোলন জারি থাকবে। 48 ঘন্টা আমরা সময় দিয়ে যাচ্ছি। 48 ঘন্টার মধ্যে যদি সেটা সুষ্ঠু তদন্ত না হয়, আমরা হাজার হাজার লোক নিয়ে এই কাঞ্চনপুর আরক্ষা দপ্তর ঘেরাও করব যতক্ষণ পর্যন্ত আসামি গ্রেপ্তার হবে না। তাই কাঞ্চনপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 36 শান্তিরবাজার মন্ডল বিজেপির উদ্যোগে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে দেবীপুরে এক জনসভার আয়োজন করা হয়। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। আসন্ন রাজ্যের এডিসি নির্বাচনকে কেন্দ্র করে 26 নম্বর বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংকে বিপুল ভোটে জয়যুক্ত করবার লক্ষ্যে 36 শান্তিরবাজার মন্ডল বিজেপির উদ্যোগে দেবীপুর এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য জনসমাবেশ। এই জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। জনসভা শুরুর আগে কাঠালিয়া বাজার থেকে প্রায় 500-র বেশি যুব কর্মীরা বাইক র্যালির মাধ্যমে 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা যুব আইকন সঞ্জীব রিয়াং এবং সাংসদকে দেবীপুর এডিসি ভিলেজের জনসভা কেন্দ্রস্থলে নিয়ে আসেন। এই জনসভায় সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন 36 শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি দক্ষিণ জেলার প্রাক্তন সভাপতি তথা দক্ষিণ জেলার জেলা সহ সভাপতি বিভীষণ চন্দ্র দাস, 36 শান্তিরবাজার বিজেপি মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ,
26 নম্বর বীরচন্দ্রনগর কলসি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি কর্তৃক আয়োজিত এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনে পাহাড় অঞ্চলে বামেদের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন এবং বর্তমান রাজ্য সরকারের এডিসি এলাকা উন্নয়ন প্রকল্পে যে সকল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা সকলের সামনে তুলে ধরেন। তাছাড়া আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীর হয়ে এই জনসভায় উপস্থিতির হারও ছিল লক্ষণীয়। আমাদের রাজ্য সরকার, আমাদের পার্টির তরফ থেকে আমাদের রাজ্য সরকার বিজেপি আইপিএফটি সরকার কেন্দ্রের কাছে আমরা সুপারিশ করেছি যে এডিসির হাতে যেন টাকার যে ক্ষমতা, আর্থিক ক্ষমতা দেওয়া হয়। এবং ইতিমধ্যে আমরা দেখেছি ভিলেজ কাউন্সিলগুলিতে যেটা 15 ফাইন্যান্স কমিশন ভিলেজ কাউন্সিলগুলিকে টাকা দিতে শুরু করেছে। 15-16 লক্ষ টাকা করে অতিরিক্ত টাকা আজকে ঢুকে যাচ্ছে। সেটা দিয়ে আগামী দিনগুলিতে রাস্তা হবে, স্কুল হবে, বিভিন্ন কাজ হবে। তো এই যে লক্ষ লক্ষ টাকা আগামী দিনে কোটিতে আসবে, আমাদের এডিসি এলাকার কাজ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। বিজেপি এবং কংগ্রেস মহাজোটের প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে পাথারকান্দিতে জোরদার নির্বাচনী প্রচারে নেমেছেন অসম জাতীয় পরিষদের প্রার্থী হুমায়ুন কবির। প্রায় শতাধিক কার নিয়ে পাথারকান্দি সমষ্টির বিভিন্ন এলাকা পরিক্রমা করেন তিনি। আসামের পাথারকান্দিতে বিজেপি এবং কংগ্রেসের মহাজোটের প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে এবার জোর কদমে নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছে অসম জাতীয় পরিষদ এজেপির প্রার্থী হুমায়ুন কবির। বুধবার প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থনে এক বিশাল কার র্যালি বের করা হয়। এদিন সকাল 10টায় আসিমগঞ্জের বাইপাস থেকে নির্বাচনী প্রচার র্যালি বের করা হয়। প্রায় শতাধিক কার নিয়ে র্যালিটি পাথারকান্দি শহর ভায়া চাঁদখিরা, লোয়ারপুয়া, বাজারিছড়া, কোটামনি, ঝেরঝেরি, নাগরা, কন্টাকছড়া, রাঙামাটি, বালিপিপড়া, চাঁদপুর, চলামোনা, চুরাইবাড়ি, কাঠালিতলা, কুকিতল, সুনাখিরা, কলকলিঘাট ইত্যাদি এলাকা পরিক্রমা শেষে বিকেল 4টায় র্যালিটি সমাপ্ত হয়। এদিনে নির্বাচনী প্রচার র্যালিতে হুড খোলা জিপে গোটা এলাকা পরিক্রমা করেন প্রার্থী হুমায়ুন কবির। বিভিন্ন স্থানে তাকে ফুলের মালা, গামছা দিয়ে স্বাগত জানায় স্থানীয় জনতা। একজন উদীয়মান যুবক হিসেবে বিভিন্ন স্থানে তাকে সমর্থন জানাতে দেখা গিয়েছে। এদিকে দলীয় প্রার্থী হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে জানান, নির্বাচনে লড়ার উদ্দেশ্য হলো জনগণের উন্নয়নের পক্ষে কাজ করা। যদি জয়লাভ করি তবে প্রথম কাজ হবে পাথারকান্দিতে মেডিকেল কলেজ স্থাপন করা, পাশাপাশি ভেঙে পড়া পাথারকান্দির স্বাস্থ্য পরিষেবা উন্নতি করা। পাথারকান্দিতে সমস্যার পাহাড় রয়েছে, সেই সমস্ত সমস্যা সমাধানে সচেষ্ট থাকবেন বলেও তিনি আশা ব্যক্ত করেন। যাদবেন্দ্র সিনহা বলেন, এবারের নির্বাচনে পাথারকান্দিতে বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে এজেপি প্রার্থী হুমায়ুন কবিরের। এখানে কংগ্রেস 3 নম্বর স্থান দখল করবে, কারণ কংগ্রেসের প্রতি মানুষের তেমন আস্থা এখন আর নেই। নির্বাচনী প্রচার র্যালি করে মানুষের যথেষ্ট সাড়া পাওয়া গিয়েছে। তা থেকে প্রমাণ হচ্ছে পাথারকান্দিতে এজিপি প্রার্থী হুমায়ুন কবিরের জয় নিশ্চিত। নির্বাচনে জয়লাভ করি আমি সমষ্টির উন্নয়নের জন্য আমি করে যাব। আমার বিশেষত আগে আমি ইশতেহারে দিয়েছি, নমিনেশন দেওয়ার সময় দিয়েছি যে আমি সমষ্টিতে মেডিকেল কলেজের ব্যবস্থা করবো। একটা মেডিকেল ইয়ে চলেছে, ওইটা আমি করিমগঞ্জ থেকে পাথারকান্দি আনার চেষ্টা করব। আৰু আজিৰ যিটো ৰেলীৰ পৰা মই ইটোতেই অনুমান কৰিলোঁ, অনুমান নহয় এইটো হ'বই, আৰু আমাৰ প্ৰতিদ্বন্দ্বী বিজেপি হ'ব। কংগ্ৰেছ 3 নম্বৰত থাকিব, কবিৰ ভাই আৰু বিজেপি 1-2ত থাকিব। মোৰ আশা কবিৰ ভাইয়ে জিকিব। কংগ্ৰেছ 3 নম্বৰত থকাৰ কাৰণ হ'ল কি, কংগ্ৰেছৰ এতিয়া বক্তা নাই, শিলচৰৰ পৰা হায়াৰি কৰিব লগা হৈছে। নেশ্যনেল পাৰ্টি এটাৰ আজি বক্তাই নোহোৱা হৈ গৈছে পাহাৰকান্দি। সেইকাৰণে কংগ্ৰেছ 3 নম্বৰত, আমাৰ অসম জাতীয় পৰিষদ আৰু বিজেপি আমার এই 2 পার্টির লগতে আমার যুদ্ধ হবে। কাঁঠালতলি থেকে মুজির উদ্দিনের রিপোর্ট, নিউজ বাংলা। মারণ ব্যাধিতে মৃত্যুশয্যার দিন গুনছেন কমলাসাগর বিধানসভার অরবিন্দনগর এলাকার হতদরিদ্র দিনমজুর বাসু মিয়া। স্বামীকে বাঁচানোর জন্য ত্রিপুরাবাসী সহ রাজ্য সরকারের কাছে আকুল আবেদন জানালেন অসহায় স্ত্রী। গত 6 মাস যাবৎ কমলাসাগর বিধানসভার অরবিন্দনগর পঞ্চায়েতের
বাসু মিয়া অসহায় হতদরিদ্র দিনমজুর টিউমারজনিত রোগে আক্রান্ত হয়েছেন। পরবর্তী সময়ে চিকিৎসার অভাবে ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করে একটা সময় তা ক্যান্সার রোগে পরিণত হয়ে যায়। অসহায় বাসু মিয়া টাকার অভাবে কোনো চিকিৎসা করাতে পারেননি। তার 2 কন্যা 1 ছেলে সন্তান রয়েছেন, যদিও 2 কন্যাকে বিয়ে দিয়ে দেন। 1 ছেলে সন্তান নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, যার পরিপ্রেক্ষিতে চিকিৎসা করানো সম্ভব হয়নি। বর্তমানে বাসু মিয়া জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু অসহায় স্ত্রী হেলেনা খাতুন টাকার অভাবে কিছুই করতে পারছেন না। স্থানীয় পঞ্চায়েত মাতব্বরদের দ্বারস্থ হয়েও কোনো ফল পাননি, অথচ বিপিএল পরিবার। তাই রাজ্যের জনগণ এবং সরকারের নিকট আকুল আবেদন রাখলেন তার স্বামীর চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমার স্বামী বাঁচানোর জন্য আমি প্রস্তুত। একবার আমার কিচ্ছু নাই, আমার ছেলে মাইয়া একজন মাইয়া বিয়া দিলাইছি, টাকা পয়সা লাগে আমি জামাইছি, চিকিৎসা করে আনতাম পারিনি। কি সমস্যা আপনার স্বামীর? স্বামীর ক্যান্সার। এখন কোন জায়গা আছে? 1 GB আছে। আপনার বাড়ি? বাড়ি অরবিন্দনগর। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর। স্বামীর নাম কি? বাসু মিয়া। জনসমাজের কাছে, সরকারের কাছে আমি সাহায্য চাই, জামাই বাঁচানোর লাগিয়া এদের অনুরোধ করতেছি। জনসাধারণের কাছে, সরকারের কাছে আমি চাইতেছি জামাই বাঁচানোর লাগিয়া। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বেতন ভাতার দাবিতে রাজধানীর কেয়ার অ্যান্ড কিউর নার্সিং হোমের সামনে ধর্ণা কর্মসূচি সংগঠিত করল বঞ্চিত আশাকর্মীরা। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি ত্রিপুরা আশা ওয়ার্কার্স ইউনিয়নের। কোভিড পরিস্থিতিতে রাজ্যের পুলিশ প্রশাসন, সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আশাকর্মীরা। উল্লেখ্য যে আশাকর্মীদের এই দায়িত্ব পালনের জন্য কেন্দ্রীয় সরকার ত্রিপুরার 7,765 জন আশাকর্মীকে প্রথম সারির যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছিল। এইটুকু বলেই দায়িত্ব খালাস। তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য সেরকম কোনো পারিশ্রমিক পাননি বলে জানা যায়। উপরন্তু বিগত 6-7 মাস যাবৎ তাদের ন্যায্য বেতন ভাতা বন্ধ করে রেখেছে বর্তমান সরকার। পূর্বতন বাম সরকার এই আশাকর্মীদের জন্য 33% ভাতার ব্যবস্থা করেছিল, কিন্তু বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার সেটা আজ পর্যন্ত কার্যকর করেনি। এক প্রকার বাধ্য হয়ে ত্রিপুরার আশা ওয়ার্কার্স ইউনিয়ন বকেয়া বেতন ভাতার দাবিতে রাজধানীর কর্নেল চৌমৌনি স্থিত কেয়ার অ্যান্ড কিউর নার্সিং হোমের সামনে ধর্ণা কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি থেকে আওয়াজ ওঠে, অতি সত্বর দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে আশাকর্মীরা। প্রত্যেকদিন 75 টাকা করে দিব কইছে। যখন পোলিও বুথে আমরা ভ্যাকসিনটা থাকে তখন আমরা 75 টাকা করে পাই। তখন করোনাকালীনে তখন তো বাংলাদেশ থেকে লোক উঠে না, শুধু খালি এমনি স্কুলের স্টুডেন্ট উঠছে যার যার বাড়ি করে যাওয়ার লেগে। তার ফলে আমরা 75 টাকা করে দিব কইছে। তখন ভ্যাকসিন নাই, আমরা জিজ্ঞাসা করছি আমরা কি ডিউটি করুন? কইছে হ্যাঁ আপনারা ডিউটি করেন, আপনারা যে পোলিও বুথে টাকাটা পাইতেন ওই টাকাটা আপনারা দেওয়া। তাহলে 2 মাস আমরা তো ওখানে টিফিন জল পানি কিছুই নাই। তারপরে নিজের টাকা খরচা করি আমরা সকাল 6টার সময় গেছি, দুপুর 12টার সময় একজন আইছে, তারপর আবার আমরা 12টার সময় গেছি, আবার রাত্রেবেলা 7টাও বাজে 6টাও বাজে আমরা এরকম করে আইছি। তখন আমরা এখানে আশা ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আমি রাজ্য সেক্রেটারি নেহারা বেগম, তাদের সমস্ত অনেক দিনের বকেয়া টাকা পাওনা, তাদের টাকাগুলো দেওয়া হয়নি। তারা বলছে ওই সপ্তাহ দেবে, এই মাসে দেবে, ওই মাসে দেবে, এদিন দেবে সেদিন দেবে, এরকম বলছে। এখন তারা বলছে নাকি এই টাকা নাকি 1.5 লক্ষ টাকা আশাকর্মীদের জন্য এসেছে ঠিকই, কিন্তু তারা এই টাকা অন্য হাতে খরচ করে ফেলছে। আমরা আশা ওয়ার্কার্স ইউনিয়ন থেকে আজকে সমবেত হয়েছি। আমরা 25-30 জন আজকে আমরা প্রস্তুতি নিয়ে আজকে আমরা বেশি একটা জমায়েত করতে পারছি না। আমরা চট করে আমরা আইছি, কারণ আমাদের বকেয়া টাকা আমরা ঠিক মতো বুঝাই আমরা দেয় না। আমরা আজকে 1.5 বছর ধরে আমরা যে 33% 100% আমরা আজকে থেকে বিগত 6 মাস আগে কইছে আপনারা টাকা দেওয়া হইব, সিএমও থেকে আমরা বিল করে পাঠাই দিছি। 6 মাস আগে দিছে, কিন্তু এরপরে যা আছে এটাও তো নাই, কিন্তু এরপরে টাকার খবর নাই। টাকা আমরা জানি না, টাকা সিএমও থেকে আপনারা দিব, আমরা আপনারা হিসাব করে দিই। তারপরে আমরা হিসাব তো নাই, এবার আমরা কাজের টাকা, আমরা যে কাজ করি, আমরা যে এসবিএনসি পুলিমনি যে কাগজ আমরা জমা দিই, এগুলি আমরা টাকা দেয় না। আমরা একটা মান্থলি 2 মনে করেন 1500 টাকা আমরা একটা মান্থলি আছে,
ওইটার মধ্যে মিলাই আমরা 2 মাস পরে 3 মাস পরে 3000 2000 4000 এরকম করে আমরা দিতেছি। আমরা যখন জিজ্ঞাসা করি আপনারা কাজের টাকা দেওয়া হইতেছে না, কাজের টাকা পরে পাইবেন, এক লগে পাইবেন। আর অ্যাকাউন্ট অফিসার একজন আছে, তাই না সবসময় আমরা লোকে প্রতারণা করে, তাই না এই সপ্তাহে ছেড়ে দিতেছি টাকা, আজকে আপনারা টাকা ছেড়ে দিতেছি, 8 দিনের মধ্যে পাই নেবেন, 7 দিনের মধ্যে পাই নেবেন, কিন্তু আমরা পাই না। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অসহায় শিক্ষিকা মন্দিরা দাসের পাশে দাঁড়ালো 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটি। 1,500 টাকার নগদ অর্থ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে মানবিকতার পরিচয় দিলেন চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। 1 বছর অতিক্রান্ত হতে চলল, রাজ্যের 10,323 শিক্ষক শিক্ষিকা চাকুরিচ্যুত হয়েছেন। আর্থিক অনটন সহ নানা সমস্যায় দিন যাপন করতে গিয়ে ইতিমধ্যেই 89 জন চাকুরিচ্যুত শিক্ষক অকালেই মারা গেছেন। ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে এই সকল শিক্ষক শিক্ষিকাদের উপর নেমে আসে প্রশাসনিক অত্যাচার প্রতিরোধ। অগণতান্ত্রিকভাবে ভেস্তে দেওয়া হয় তাদের আন্দোলন। তারপরও হাল ছাড়েননি চাকুরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকারা। নিজেদের করুণ পরিস্থিতিকে গৌণ করে স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াচ্ছেন অসহায় শিক্ষক শিক্ষিকাদের পাশে। ফের অসহায় 10,323 শিক্ষিকা মন্দিরা দাসের পাশে দাঁড়ালো জয়েন্ট মুভমেন্ট কমিটি। 2 বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়েছেন মন্দিরা দাস। তার উপরে উনি 60% হ্যান্ডিক্রাফট কাজ করার ক্ষমতা নেই, স্বামীর সাথেও যোগাযোগ নেই। 2 বাচ্চা নিয়ে রাজধানীর সূর্যমণি নগরে থাকতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি 10,323 শিক্ষক কর্মচারী সংগঠন জয়েন্ট মুভমেন্ট কমিটি ছুটে যায় ওনার কাছে। নগদ 1,500 টাকা সহ চাল ডাল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করেন কমিটির সদস্যরা। পাশাপাশি এইসব অসহায় 10,323 পাশে দাঁড়ানোর জন্য সরকারের কাছে বিনম্র আবেদন জানান। আমি দুর্বল, আমি 60% মিলিয়ে আমি চলতে পারছি না। আমার পেছনে আমার মা বাবা নেই, আমার কোনো শক্ত গার্জিয়ান নেই। আমার হাজব্যান্ড আমাকে বিয়ে করার আগে প্রথম একটা বিয়ে করেছিল, তা আমি জানতাম না। এখন আমি চলতে খুব কষ্ট হচ্ছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ থাকবে যেন আমার বাসায় এসে তারা 1 বছর হতে চললো, আমরা কোনো ধরনের বেতন নেই, সরকারি সহায়তা নেই, কীভাবে জীবনযাপন করছে, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের এই 10,323 শিক্ষকরা জীবনযাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে ভদ্রমহিলা আমাদের শিক্ষিকা আজকে 1 বছর যাবৎ কোনো ধরনের বেতন নেই, চাকরিচ্যুত হয়ে অসহায় মতো দিন কাটাচ্ছেন। গতকালকে আমাকে তড়িঘড়ি ফোন করেছে, 2 বাচ্চা, ছোট ছোট বাচ্চা নিয়ে চলতে পারছে না, বলছে সুইসাইড করে নেব। এই ধরনের যখন আমরা শুনতে পেলাম তখন তড়িঘড়ি করে আমরা সিদ্ধান্ত নিলাম ওনার পাশে দাঁড়াতে হবে। আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি একটা সুশৃঙ্খল প্ল্যাটফর্ম, আমরা সবসময় শিক্ষকদের পাশে থাকি। ওনার মতন শিক্ষক শিক্ষিকা প্রচুরভাবে এভাবে অসহায় দিন যাপন কাটছেন। সরকারের কাছে আমি দুরাত ধরে বিনম্রভাবে অনুরোধ করছি, আমাদের দিকে তাকিয়ে, আমাদের পরিবারের দিকে তাকিয়ে আপনারা একটা সিদ্ধান্ত নিন, আমাদের স্থায়ী সমাধান করুন। এখন অব্দি 89 জন আমরা সহযোদ্ধাকে হারিয়েছি, আমরা আর কোনো সহযোদ্ধাকে হারাতে চাই না। সরকার যাতে খুব দ্রুত আমাদেরকে এটা স্থায়ী সমাধান করেন এবং এই মৃত্যুর মিছিল বন্ধ করেন। এই অসহায় শিক্ষকগুলি যে আর্থিক অনটনে দিন কাটাচ্ছেন তাদের ভবিষ্যতের চিন্তা করে সরকার যাতে মানবিক দৃষ্টি নিয়ে আমাদের অতি শীঘ্রই এই মাসের মধ্যেই যাতে স্থায়ী সমাধান করে, এই আবেদনটুকু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদনটুকু করব। আমরা আর কত এইভাবে মানুষের পাশে দাঁড়াবো? আমরাও তো আর্থিক অনটনে ভোগ করছি আজকে 1 বছর যাবত। তাই আপনাদের মাধ্যমে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, এই ধরনের যারা আমরা অসহায় অবস্থা আছে তাদের পাশে দাঁড়ান, তাদের জীবন জীবিকার পথ উজ্জ্বল করুন। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
কৈলাসহর প্রেস ক্লাবের সদস্য এবং কৈলাসহরের সাংবাদিকদের ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দানের পাশাপাশি কোভিড ভ্যাকসিন প্রদান করলেন ঊনকোটি জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। সিনিয়র সাংবাদিকদের পাশাপাশি জুনিয়ররাও ভ্যাকসিন নিলেন। ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে 24 মার্চ বুধবার দুপুরে ঊনকোটি জেলা হাসপাতালে কৈলাসহর প্রেস ক্লাবের 9 জন সাংবাদিককে একসঙ্গে কোভিড ভ্যাকসিন দিলেন ঊনকোটি জেলার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। সাংবাদিকদেরকে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে কোভিড ভ্যাকসিন দেওয়ার জন্য কৈলাসহর প্রেস ক্লাবের পক্ষ থেকে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু রিয়াংকে ধন্যবাদ জানানো হয়। কেননা এই কোভিড ভ্যাকসিন স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী 45 বছর এবং 45 বছরের অধিক বয়সীদের এই কোভিড ভ্যাকসিন দেওয়ার নিয়ম ছিল, কিন্তু ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শরদিন্দু রিয়াং কৈলাসহরের প্রেস ক্লাবের সদস্যদের এবং কৈলাসহরের সাংবাদিকদের ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে স্বীকৃতি দিয়েছেন এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের এই স্বীকৃতির জন্যই 45 বছরের কম বয়সী সাংবাদিকরাও এই কোভিড ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেলেন এবং সিনিয়র সাংবাদিকদের সাথে জুনিয়র সাংবাদিকরাও কোভিড ভ্যাকসিন নিলেন। এ ব্যাপারে কৈলাসহর প্রেস ক্লাবের সম্পাদক ধৈর্যটি প্রসাদ দেব জানান, 24 মার্চ বুধবার কৈলাসহর প্রেস ক্লাবের সব সদস্যরা কিংবা সাংবাদিকরা কয়েকটি নিউজ কভারেজে থাকার জন্য সব সাংবাদিকরা কোভিড ভ্যাকসিন নিতে পারেননি। তবে আগামী কিছুদিনের মধ্যেই কৈলাসহরের প্রেস ক্লাবের বাকি সাংবাদিকরাও এই কোভিড ভ্যাকসিন নেবেন বলে কৈলাসহর প্রেস ক্লাবের সম্পাদক জানিয়েছেন। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আসামে নিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার পুলিশের গাড়ি, মৃত 3 সিভিক ভলান্টিয়ার, আহত গাড়ি চালক সহ 7 জন। ঘটনা মালদা জেলার কালিয়াচকের জালালপুর 34 নং জাতীয় সড়কে। আসামে নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি, মৃত 3 সিভিক ভলান্টিয়ার, আহত গাড়ি চালক সমেত 7 জন। এদের মধ্যে 2 জন মহিলা সিভিক ভলান্টিয়ার রয়েছেন। কালিয়াচকের জালালপুরে 24 নম্বর জাতীয় সড়কে রাত 11টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মৃত 3 সিভিক ভলান্টিয়ার হলেন ইব্রাহিম শেখ, পঙ্কজ মণ্ডল এবং উবাইদুর শেখ। এদের বাড়ি যথাক্রমে কালিয়াচকের সুলতানগঞ্জ, আলিপুর এবং গুদুয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে আসামি ধরে ফিরছিলেন পুলিশের 4টি গাড়ি। তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। জাতীয় সড়কের ধারে গার্ড ওয়ালে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। গাড়িতে সকলেই সিভিক ভলান্টিয়ার ছিলেন। আহত সিভিক ভলান্টিয়ারদের মধ্যে 2 জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে এক সিভিক ভলান্টিয়ারের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়। বাকি আহতদের চিকিৎসা চলছে মালদার বেসরকারি নার্সিং হোমে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 10,323 শিক্ষক শিক্ষিকাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার রায় দিলেন মাননীয় হাইকোর্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয় তুলে ধরেন অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন। 27 জানুয়ারি ভোর রাত্রে 10,323 শিক্ষকরা ধর্ণা করছিলেন, সেই ধর্ণা ভেঙে দেওয়া হয়েছে পুলিশ নগ্ন সন্ত্রাস করে, এটা সবাই জানি। পরবর্তী সময়ে তাদের যে জয়েন্ট মুভমেন্ট কমিটি, তার পক্ষে একজন শিক্ষক মশাই পুলিশের কাছে অনুমতি দিয়ে বলেছে যে আমরা আবার পুনরায় ধর্ণায় বসতে চাই সিটি সেন্টারে। পুলিশের কাছে অনুমতি দেওয়া হয়েছিল। সদরের এসডিপিও এই অনুমতি খারিজ করে দিয়ে বলেছিলেন যে বিদ্যমান আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে এই ধর্ণায় নতুন করে বসার অনুমতি দেওয়া যায়। এই আদেশকে চ্যালেঞ্জ করে শিক্ষক মশাইরা জয়েন্ট মুভমেন্ট কমিটি তাদের তরফ থেকে ওই শিক্ষক মশাই উচ্চ আদালতে রিট মামলা করেছে। সেই রিট মামলায় উচ্চ আদালতের রায় আমরা কালকে পেলাম হাতে। সেখানে তো শিক্ষকদের নৈতিক জয় হয়েছে। উচ্চ আদালত যেভাবে পুলিশ ধর্ণায় বসার অনুমতি নাকচ করেছেন, তাকে তো উচ্চ আদালত অনুমোদন করেনি। উচ্চ আদালত বলেছে যে সংবিধানের মৌলিক অধিকার হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার, শান্তিপূর্ণভাবে সভা মিছিল ধর্ণা করা। এগুলো গণতন্ত্রের অপরিহার্য বিষয় এবং নাগরিকদের অধিকার আছে। পুলিশ যেভাবে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অজুহাত তুলে ধর্ণাতে বসার অনুমতি দিল না, এসে উচ্চ আদালত বিস্ময় প্রকাশ করেছে। উচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়কে উদ্ধৃত করে বলেছে যে নতুন করে আবার শিক্ষক মশাইয়ের তরফে আবেদন করা হবে। সেই আবেদন পাওয়ার পর 48 ঘন্টার মধ্যে পুলিশকে আবেদনের নিষ্পত্তি করতে হবে এবং এই নিষ্পত্তি করার ক্ষেত্রে ধর্ণাস্থলের ধর্ণা কোথায় হবে, কীভাবে হবে, এই সম্পর্কে পুলিশ যারা আবেদন করবেন তাদের সাথে কথা বলে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। এবং পুলিশকে স্বৈরাচারী বা স্বেচ্ছাচারী ভূমিকায় কাজ করার কোনো সুযোগ নেই। উত্তর বলেছে যে পুলিশ স্বেচ্ছাচারীর মতো কাজ করতে পারবে না। তো
পুলিশের ভূমিকা উচ্চ আদালত অনুমোদন করেনি, কার্যত পুলিশের ভূমিকাকে উচ্চ আদালত খারিজ করেছে, নস্যাৎ করেছে। এবং এই মামলার রায়ের ফলে শিক্ষক মশাইরা যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার জন্য লড়ছেন তাদের জয় হয়েছে। আমি একটা কথা বলবো, ত্রিপুরা পুলিশ আইনে কিন্তু ধর্ণা মিছিল করার জন্য পুলিশের আগাম অনুমতির প্রয়োজন নেই। আইনে বলা আছে পুলিশকে জানাতে হবে, এবং পুলিশ যদি ধর্ণা কিংবা মিছিল সম্পর্কে জানেন, জেনে যদি পুলিশের মনে হয় জনস্বার্থে কিংবা অন্য কোনো বিষয়ে কিছু নিয়ন্ত্রণ, কিছু শর্ত আরোপ করার প্রয়োজন, তাহলে সেটা করতে পারে। কিন্তু অনুমতির বিষয় নেই, সেটা ইন্টিমেশনের বিষয়, এবং বিশেষ কারণ থাকলে পুলিশকে লিখিতভাবে জানাতে হবে। অর্থাৎ এই আইনের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্ণা সমাবেশের যে গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, তাকে রক্ষা করা এবং প্রয়োজনে জনস্বার্থে বিশেষ কিছু শর্ত আরোপ করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের পুলিশ যেটা করছেন, তারা আইনের নির্দেশ ভুলে দলদাসের ভূমিকায় নেমে মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করছেন। ত্রিপুরা পুলিশ আইনের অজুহাত হিসেবে ব্যবহার করে, এটা তারা আইনের অপব্যবহার করছেন। আমি পুলিশ কর্তাদের বলবো, আপনারা আইনে আপনাদের জাজমেন্টটা করুন, করে আপনারা আপনাদের আইনি অধিকার পালন করুন। পুলিশের কাজ হচ্ছে মানুষের অধিকারকে রক্ষা করা, মানুষের অধিকারের উপর অঙ্কুশ লাগানো পুলিশের কাজ নয়। এটা কিন্তু আইন কিংবা সংবিধান অনুমোদন করে না। তো শেষ কথা হচ্ছে, এই মামলায় শিক্ষক মশাইদের নৈতিক জয় রয়েছে। মুখ্যমন্ত্রী তো বলেছেন যে আদালতের রায় নাকি তারা আর আন্দোলন করতে পারে। মুখ্যমন্ত্রী কি বলেছেন এই বিষয়ে মন্তব্য করবো না, আমার মন্তব্য করার প্রয়োজন নেই। আমি রায় পড়ে দেখেছি, সেই রায়ে আমি সবাইকে রায়টা পড়ানোর অনুরোধ করবো। সেই রায়ে শিক্ষকদের জয় হয়েছে, সরকারের ভূমিকা পুলিশ আদালত খারিজ করে দিয়েছে। আর একটা কথা বলবো, আন্দোলন করার ক্ষেত্রে তো এ তো আমাদের জন্মগত অধিকার, কারোর কথায় কিংবা কারোর আদেশের উপর আন্দোলন করার অধিকার নির্ভর করে না। যারা বলেন যে আন্দোলন করার অধিকার নেই, তারা আমাদের সংবিধান পড়েননি, তারা ইতিহাসের লিখন জানেন না, তারা না জানলে তো আমাদের কিছু করার নেই। কার বেঞ্চে এটা উঠেছে? এটা মাননীয় বিচারপতি এটা আসল কথাকে জানেন, গণ অবস্থান এগুলোর মূল উদ্দেশ্য, যে কোনো অবস্থান আন্দোলনের মূল উদ্দেশ্য হলো বৃহত্তর সমাজের নজরে আনা এবং বৃহত্তর সমাজের সাথে যারা আন্দোলন করছে তারা ডায়লগ করা, সংলাপ করা। তার জন্য যেটা প্রয়োজন, জনবহুল স্থানে এইগুলো করা। 18 মুড়ার পাদদেশে কিংবা লংতরায় পাদদেশে অবস্থান করলে যেখানে মানুষজন যায় না, সে কোনো গুরুত্ব নেই। কিংবা আগরতলা শহরের থেকে 10 কিলোমিটার দূরে করতে হবে, শহরের মধ্যে যাতে বেশি সংখ্যক মানুষের নজরে পড়ে এবং যাতে আন্দোলনকারীরা তাদের বক্তব্য জনসমাজের কাছে নিয়ে যাওয়া শুরু করে। এটাই তো অন্যতম মূল বিষয়। সেখানে সিটি সেন্টারটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হয়েছে। জনস্বার্থের বিঘ্ন না করে শান্তিপূর্ণভাবে সিটি সেন্টার অবশ্যই করা যেতে পারে। সিটি সেন্টার যদি কারোর কোনো অ্যালার্জি থাকে তাহলে আরেকটা বিকল্প স্থান দিতে হবে। সিটি সেন্টারের জায়গায় আমাকে বলা যাবে না যে নরসিংহর ক্রিকেট মাঠে গিয়ে করো, তাহলে এখানে মানুষজন কম যায়। এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে জনবহুল স্থানে করা, বৃহত্তর জনসমাজের নজরে পড়ে। আজ 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন চত্বরে। উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবাইদ হোসেন সহ অন্যান্যরা। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবাইদ হোসেন, প্রধান সচিব মোহাম্মদ জাকির হোসেন ভুইয়া সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দিবসটির তাৎপর্য তুলে ধরেন উপস্থিত অতিথিরা। 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বছর এই স্বাধীনতা দিবসটি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার 50 বছর। তো সেই হিসেবে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আমাদের বাংলাদেশের মিশন রয়েছে, আমরা সবখানে অত্যন্ত গুরুত্বের সাথে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হিসেবে এটি পালন করছি। এবং আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন এবং আমরা সব বিষয় বিবেচনায় আমরা মার্চের 28 তারিখ আমাদের যে স্বাধীনতা জাতীয় দিবসের যে অভ্যর্থনা অনুষ্ঠান, সেটি আমরা এখানে খুব জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করছি। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে 3টি প্রকল্পের উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে। কর্মশালায় উত্তর জেলার বাছাই করা 50টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। শুক্রবার রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক টিএলএম পার্ক, বালা এবং উদ্দীপন নামক 3টি প্রকল্পের উপর এক দিবসীয় কর্মশালার আয়োজন করা হয় ধর্মনগর অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে। এই কর্মশালায় গোটা উত্তর জেলার বাছাই করা 50টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা অংশ নিয়েছেন। কর্মশালায় বহিরাজ্য থেকে আগত অভিজ্ঞ প্রশিক্ষকরা কর্মশালায় প্রশিক্ষণ দেওয়ার জন্য এসেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক সাক্ষাৎকারে উত্তর জেলা শিক্ষা আধিকারিক দপ্তরের ওএসডি সমীর রঞ্জন নাথ এই 3টি প্রকল্পের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য বিস্তারিতভাবে জানিয়েছেন। আমাদের রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ শিক্ষা দপ্তরের আমাদের প্রাথমিক স্তরের বাচ্চাদের জন্য 3টি বিষয়ে আমরা আজকের এই ওয়ার্কশপ, একটা হচ্ছে বালা, তার সাথে টিএলএম পার্ক এবং উদ্দীপন, এই 3টি প্রজেক্ট আমাদের নর্থ ত্রিপুরাতে আমরা 50টি মডেল স্কুল সিলেকশন ছিল, সেই 50টি মডেল স্কুলে এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। তো বালার মূল উদ্দেশ্য হচ্ছে, এর পুরো নামটা হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এইডস, একটা স্কুল বিল্ডিংকে কিভাবে বাচ্চাদের জন্য শিক্ষার উপযোগী করে তোলা যায়, যেখানে বাচ্চারা দেখে শিখবে অনেক কিছু। এইভাবে বিদ্যালয়কে তৈরি করলে সেই বিদ্যালয়ের জন্য আকর্ষণ বাড়বে বাচ্চাদের কাছে, তেমনি বাচ্চারা সেই বিদ্যালয়ের বিভিন্ন দেওয়াল লিখন বা বিভিন্ন বিষয় থেকে তারা শিখতে পারবে। তো ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।